ব্যাটারি রিকশা চালকদের অবরোধে অসহায় নগরবাসী। মহাখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের যে শ্রমিক এটাকে নাকে বানা দেব। অটো রিকশা সাধারণ কোনো মানুষে চায় না, কিন্তু যারা অটো চালায় শুধু তারাই এখানে আসছে। কথায় কথায় আন্দোলন, এগুলো আসলে জনগণ এখন আর চায় না। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, গণ অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে মানবিক দেশ করার তাগিদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিচারের শুদ্ধতার জন্যই দল নিষিদ্ধের বিধান রাখা হয়নি ট্রাইব্যুনাল অধ্যাদেশে, ব্যাখ্যা আইন উপদেষ্টার। শেখ হাসিনার পক্ষে থাকার ঘোষণা জে.আই. খান পান্নার। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে হঠাৎ এমপি হওয়া শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ। রাজপুত থেকে ফেরার পথে গাড়িতে হামলা জনতার। সাতক্ষীরায় গুনে গুনে ঘুষ নেন ইসলামকাঠি ভূমি অফিস কর্মকর্তা। হয়রানি আর ভোগান্তির অভিযোগ সেবাগ্রহীতাদের। পয়সা ছাড়া কোনো কাজ হয় না। সার্বিয়ারের খরচ, নোটিশ জারি খরচ হিসাবে ওইখানে 3700 টাকা করে নিয়ে নেয়। 500 টাকার নোট নয়, কেন আমি নিজে হাতে গুনিয়ে দিলাম, দেওয়ার পরে উনিও গুনিয়ে নিলেন। আমার রসিদ যাচ্ছে, একটা আছে 1980 আর একটা আছে 462 টাকা। আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ, কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভ। বিকল্প রুটে চলছে যানবাহন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি। চতুর্থবার যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল যুদ্ধবিরতির প্রস্তাব, তীব্র সমালোচনার রাশিয়ার। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে অচল ঢাকা। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। শুধু সড়ক নয়, মহাখালীতে রেল চলাচলও বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। আবারও মহাখালীতে বিক্ষোভ, তবে এবার ব্যাটারি চালিত রিকশা চালকদের। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল 9টা, মহাখালী রেলগেটে জড়ো হয় ব্যাটারি চালিত রিকশার চালকরা। বন্ধ করে দেয় সব সড়ক, বাধা দেয় রেল চলাচলে, ছুড়ে মারে ইট পাটকেল। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও। রাস্তা ছাড়ার অনুরোধেও সাড়া দেয়নি রিকশা চালকরা। আমাদের যে শ্রমিক এটাকে নাকে বানা দেব। আমাদের অটোরিক্সা ভিতর দিয়ে চলবে। বেলাস, শান্তাদার, তিব্বত, নিপন বটতলা, সাত রাস্তা, রাস্তা ক্রস করতে পারবে, ভিতর দিয়ে রাস্তা ক্রস করতে পারবে। ডানে বামে যদি গাড়ি যায় অটো, তারা পুলিশে ধরে লইতে কোনো দাবি নাই। আমাদের কর্ম নাই। আমরা এখন এক একটা ব্যক্তি এক একটা রিক্সা নিয়ে, আমাদের 4-4টা মাইয়া পোলা ছেলে মেয়ে নিয়ে, আমরা বাপ মা নিয়ে, আমরা সবাই এই চালাইয়া জীবিকা বাঁচতেছি। আমার ঘরে অশান্তি, আমার বউ কাজ করতে পারছে না, আমার ছোট বাচ্চা আছে, এখন আমরা কি করবো? আমরা পেটে দিয়ে আইছি। শুধু মহাখালী নয়, বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর মিরপুর, ডেমরা, মালিবাগ সহ কয়েকটি এলাকায়। এক পর্যায়ে পুলিশ এসে আশ্বাস দিলে রাস্তা ছেড়ে যায় অবরোধকারীরা।
পুলিশ আমাদের বলছে তোমাদের গাড়ি এই এলাকায় চলবে, আমরা এই ইয়েতে তাদের আশ্বাসে আমরা এখন চলে যাচ্ছি। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিতে থাকেন বিক্ষুব্ধ রিকশা চালকরা। স্থবির হয়ে পড়ে ঢাকার বেশ কয়েকটি পথ, প্রায় বন্ধ হয়ে যায় রাজধানীর সব প্রবেশ মুখ। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। আমাদের কলেজে টাইম আউট হয়ে গেছে, আমরা 9:30টার দিকে বের হয়েছি, এখন প্রায় 40-50 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বাস তো যাচ্ছে না, বাস নামাই দিছে। হেঁটে আসলাম অনেক জায়গা। কোথা থেকে হেঁটে? আমি আসছি ইয়া থেকে 7 রাস্তার কাছাকাছি থেকে হেঁটে আসছি মহাখালী পর্যন্ত। আটকে গেছি, এখন তো কোথাও যাওয়ার কোনো অপশন নাই, মানে কথায় কথায় আন্দোলন। এগুলো আসলে জনগণ এখন আর চায় না। অটো রিক্সা সাধারণ কোনো মানুষে চায় না, কিন্তু যারা অটো চালায় শুধু তারাই এখানে আসছে। রামপুরা থেকে হেঁটে আসছে, যেই অবস্থা রাস্তার, যেই সিচুয়েশন, এগুলো কাউকে বোঝানো যাবে না। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও জানবো আমরা। আমাদের সহকর্মী আকলাখু সাফা আছেন এই মুহূর্তে মিরপুর 12 নম্বরে, তিনি যুক্ত আছেন, তিনি জানাবেন আমাদেরকে বিস্তারিত। সাফা, আপনার কাছে জানতে চাই যে বিক্ষোভকারীরা কি এখনো সড়কে অবস্থান করছেন এবং তারা আসলে কি বলছেন? 2টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিল এবং এখনও যে একেবারে সড়কে নেই তা বলা যাবে না। আশেপাশের যে অলিগলিগুলো আছে সেই অলিগলিতে অবস্থান করছে। সড়কে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর যে সদস্যরা তারা এসেছেন, তারা প্রথমে রাস্তার যে আমার হাতের ডান দিকের যে অংশটি সেই অংশটি তারা ফাঁকা করার চেষ্টা করেন এবং সেখানে বিক্ষুব্ধ যে অটোরিকশা চালক আছে তাদের সাথে তাদের কথাবার্তা হয় এবং চালকরা, আপনি জানেন সকাল থেকে যেই দাবির কথা শুনে এসছেন চালকদের, সেই একই দাবির কথা তারা সেনাবাহিনীকেও বলছে, সেনাবাহিনীর সদস্যদেরও বলেছেন, কিন্তু তারা সবাই বলেছেন যে যেই দাবি দেওয়াই থাকুক না কেন সেই সব বিষয়ে রাজপথে নেমে মানুষের চলাচল বিঘ্ন করে কোনোভাবে করা যাবে না। এই কথা বলেই কিন্তু তাদেরকে প্রথমে তার ডান দিকের যে রাস্তাটি সেই রাস্তাটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপরের যে বাঁ দিকের রাস্তাটি সেই রাস্তাটিতে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখন, এবং এখানে যান চলাচলটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। তবে আমরা দেখলাম কিছুক্ষণ আগেও বিক্ষুব্ধ যে শ্রমিকরা তারা রাস্তায় শুয়ে পড়ে অবস্থান নিয়েছেন, কেউ তারা রাস্তায় বসে যাচ্ছেন এবং এখান থেকে তারা বলছেন যে কোনোভাবেই তারা এই যে তাদের হুট করে কোনো ধরনের বিকল্প কর্মসংস্থান না করে এমন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান এবং তারা বলছেন যে অন্তত অলিগলির যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে যাতে অটোরিকশা চলাচলের যে অনুমতি সেই অনুমতি যাতে তাদেরকে দেওয়া হয় এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে এই মিরপুর অঞ্চলে অন্তত 1 লাখ রিকশা আছে, যেই 1 লাখ রিকশার উপর অন্তত তাদের যে পরিবারগুলো আছে, অন্তত 1 লাখ পরিবারও আছে, সেই পরিবারগুলো তারা না খেয়ে মরবে এমন ধরনের তাদের কিন্তু শঙ্কার কথা তারা বলছেন। সোহার, সাফা, ধন্যবাদ সবশেষ তথ্য দেওয়ার জন্য। দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য গৃহীত পদক্ষেপের রোড ম্যাপ নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রয়েছি, আমরা আমাদের জায়গা থেকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করব, কারণ আমরা চাই যে দোষী তার যেমন শাস্তি হোক, তেমনি যিনি নির্দোষ তিনি যেন কোনো হয়রানির শিকার না হন, তার যেন কোনো অযাচিত যেন শাস্তি না হয়। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করব, সেটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, এবং যারা এই সামগ্রিক বিষয়টির সাথে আবার এমন যদি হয় যে কাউকে চাপ প্রয়োগ করে করা হচ্ছে এই বিষয়টি কোনো শহীদ পরিবারকে বা আহত পরিবারকে, সেই অভিযোগটি যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা গোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে এসে করা হয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সর্বোচ্চ সহযোগিতা করব। এ পর্যায়ে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আমাদের অর্থ সহায়তা। আমাদের আহত যারা ভাই বোনেরা রয়েছেন এবং আমাদের যারা শহীদ পরিবার রয়েছেন তাদের উদ্দেশ্যে বা তাদেরকে নিয়ে আমাদের অর্থ সহযোগিতার যে পরিকল্পনাটি সেই বিষয়ে বলার জন্য অনুরোধ করছি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর স্নিগ্ধকে বলছি, অনুরোধ করছি বলার জন্য। থ্যাংক ইউ। আমাদের যেই অর্থ সহায়তার বিষয়টি আছে আপনারা ইতিমধ্যে জানেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যারা শহীদ পরিবাররা আছে তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদেরকে এককালীন 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছিল।
এখন আমরা আহতদের জন্য এই টাকার পরিমাণটি সর্বোচ্চ 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত নিয়ে গেছি। অবশ্যই তাদের আহতর যে ইনজুরির ক্যাটাগরাইজেশন আছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। তারপর আরেকটি বিষয় আমাদের নজরে এসেছে যে অনেকেই ইতিমধ্যে অনেক টাকা নিজেদের টাকা খরচ করে ফেলেছে তাদের চিকিৎসার পিছনে। তো সেই চিকিৎসার জন্য যাদের এখন পর্যন্ত যত টাকাই খরচ হয়েছে সেটি ফেরত দেওয়ার একটি উদ্যোগ আমাদের এখান থেকে গ্রহণ করা হয়েছে। অবশ্যই এটি সেই 3 লাখ টাকার সাথে জড়িত নয়, এটি সম্পূর্ণ আলাদা। যারা এখন পর্যন্ত যতটুকু খরচ করেছে সেই খরচের একটি অ্যাপ্রুভ মেথড ওয়েতে আমাদের সেলের কাছে জমা দিলে, তাদের ডকুমেন্টস যেগুলো আছে ভেরিফিকেশনের জন্য সেলের কাছে জমা দিলে সেই সেল থেকে ভেরিফিকেশন করে আমরা তাদেরকে পুরো টাকাটাই আমাদের ফাউন্ডেশন থেকে ফেরত দেব। এটি নেসেসারি না যে 3 লাখ টাকা, এটি যদি 3 লাখ টাকার উপরেও থাকে, কারো যদি খরচ হয়ে থাকে সেটি আমরা ফেরত দিব। থ্যাংক ইউ। তো এতটুকুই ছিল আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থের যেই সহযোগিতাটা, সেটার রোডম্যাপ পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করছি সাজিদ ভাই। আচ্ছা, আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রেস ব্রিফিং চলছিল, সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এ সরকার সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সমন্বিত আক্রমণে শুরু হয় মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের যাত্রা। এই দিনটি পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে। সকালে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিশেষ দিনটির কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পরপরই গভীর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গৌরবের ইতিহাস রচনার কারিগরদের স্মরণে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটির উপলক্ষে সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই অর্জনকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়তে হবে। সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এরপর তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 1 যুগ পর আজ সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল 3টা নাগাদ সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার। 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 26 নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন সবশেষ 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন। 2018 সালে কারাবন্দী হওয়ার পর বৃহস্পতিবারই প্রথম প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। দ্রুততম সময়ে নির্বাচন দেয়াই উত্তম, এ মন্তব্য করেছেন প্রফেসর আনু মোহাম্মদ।
সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের আশু করণীয় প্রস্তাব 100 দিনে কতটা বাস্তবায়ন হলো শিরোনামে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই এই মন্তব্য করেন তিনি। এ সময় ব্যাটারি রিকশা চালকদের দাবির প্রতি সহমর্মিতা জানান তিনি। বলেন, নানা দাবি নিয়ে যারা আন্দোলন করছে তাদের কথাও শুনতে হবে, আন্দোলনে নামলেই ট্যাগ দেওয়া যাবে না। আনু মোহাম্মদ আরও বলেন, এখন পর্যন্ত জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের পূর্ণ তালিকা হয়নি, এমনকি তাদের পরিবারের দায়িত্বও নেয়নি সরকার। প্রত্যাহার হয়নি 2014 থেকে 2024 পর্যন্ত হয়রানিমূলক মামলা। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মোদী সরকার মিথ্যাচার করছে উল্লেখ করেন তিনি। বলেন, দলগত আক্রমণ এখনো থামেনি, দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, পরিবর্তন হয়নি শেখ হাসিনার সময়ের অর্থনৈতিক কাঠামো, এমনটা অভিযোগ তার। আনু মোহাম্মদ বলেন, নির্বাচন যত দেরিতে হবে ততটাই অনাস্থা বাড়বে। আমি মনে করি সরকার গুরুত্বের সঙ্গে এটা গ্রহণ করবে এবং যথাশীঘ্র সম্ভব সে বিষয়ে জনগণকে পরিষ্কার বক্তব্য দেবে। নইলে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, অনাস্থা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাচ্ছি। জোর জবরদস্তি কিংবা ধরপাকড়, কেউ আন্দোলন করলেই তাকে ট্যাগ লাগানো, এই প্রবণতাটা যেটা অতীতের সরকারের সময় ছিল, এইটা যেন অব্যাহত না থাকে। বিচারের শুদ্ধতার জন্যই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশে রাখা হয়নি, এমন ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের সময় কথা বলেন আইন উপদেষ্টা। বলেন, সবার সাথে আলোচনা করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচার যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এটা করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, বিচারের শুদ্ধতার জন্য অধ্যাদেশ আইনি কিছু ক্ষেত্রে আপিলের বিধানও রাখা হয়েছে, তবে সেসব খুব সীমিত আকারে রাখা হয়েছে, জানান ডক্টর আসিফ নজরুল। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। তো আমি কালকেই বলেছি ভাই, এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী ZI খান পান্না বলেছেন, শেখ হাসিনার সকল মামলায় আইনজীবী হিসেবে কাজ করবেন। তিনি বলেছেন, তিনি নিপীড়িতদের পক্ষে সবসময় আছেন। দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পান্না বলেছেন, আগে গণগ্রেফতার হতো, এখন দেশে গণমামলা হচ্ছে। বলেন, ৭১-এর পর এখন যে মামলা হচ্ছে তা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বলেন, ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব সংস্কার করা নয়। তিনি বলেন, এ সরকারের দায়িত্ব হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচন দেয়া। বলেন, কার কতটুকু অপরাধ সেটা বিবেচনা না করে সবাইকে মামলার আসামি করা ঠিক হচ্ছে না। গুম, খুন, আয়নাঘর এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বিগত সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা সহ 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচণ্ড প্রভাবশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI, NSI ও র্যাবের কর্মকর্তাদের নাম রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যদিও এর আগেই বেশিরভাগ কর্মকর্তা বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন রয়েছে সেই অভিযোগ। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিগত সরকারের গুম খুনের বিচারের উদ্যোগ নেয়। তাদের গঠন করা গুম খুন ইনকোয়ারি কমিশনের প্রাথমিক তদন্তে উঠে আসে সাবেক 22 জন সেনা কর্মকর্তার নাম, যার মধ্যে তালিকার 1 নম্বরে রয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে 5 ফেব্রুয়ারি 2009 থেকে 2011 সালের 22 জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকায় আছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, যারা বিভিন্ন সময়ে DGFI ও NSI এর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তালিকায় আরও রয়েছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ, সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, কবির আহমেদ, শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান,
সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, তুহিন মোহাম্মদ মাসুদ, মেহেদি হাসান, মেজর রাহাতুস সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এবং ইমরুল কায়েসের নাম। যদি যে থাকে আপনার যারা পেয়েছে তাদের সাথে কথা বলেন, আমি জানি না। আমরা এরকম কোন তালিকা করলেও সেটা তো বলবো না, তাই না? এটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, উল্লেখ করা 9 জন আওয়ামী লীগ শাসন আমলের বিভিন্ন সময় ডিজিএফআই-এর অভ্যন্তরে অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা জেআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া ডিজিএফআই-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে দেশত্যাগ ঠেকাতে 24 ঘন্টার মধ্যে তাদের পাসপোর্ট বাতিলের জন্য 10 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল কমিশন। অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট বাতিল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল কমিশন 10 তারিখে চিঠিতে। কিন্তু সেই চিঠির প্রতিউত্তরে, অর্থাৎ সেই চিঠির প্রেক্ষিতে নির্দেশ পাসপোর্ট অধিদপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে 18 তারিখে। মাঝের এই 7 দিন অনেক রহস্যময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ভেতরে হয়তো অভিযুক্তদের অনেকেই গা ঢাকা দিয়েছেন অথবা বিমানবন্দর দিয়ে চলে গেছেন দেশের বাইরে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম আমরা জানতে চাই ব্যাটারি রিক্সা চালকদের বিক্ষোভের খবর। আবারও যেতে চাই সেক্ষেত্রে মহাখালীতে, সেখানকার খবরাখবর জানবো। যুক্ত আছেন সহকর্মী আরিফুর রহমান। সবুজ, ব্যস্ত একটা এলাকা, সকাল থেকেই তো বিশৃঙ্খল পরিস্থিতি মহাখালীতেও। বর্তমানে সেখানকার কি অবস্থা দেখছেন জানাবেন। সোহার 5.5 ঘন্টার মতো হয়ে গেছে, এর মধ্যেই এখনও একই রকম চিত্র। অর্থাৎ এই যে রেল গেটটি মহাখালীর, এখানে আশেপাশে যেই সড়কগুলো রয়েছে সড়কের মুখে অবস্থান নিয়েছেন যারা আন্দোলনকারী বা অটোরিকশা চালকরা, এবং প্রত্যেকটি সড়কেই এখনও যান চলাচল বন্ধ। এবং এখানে ঘণ্টাখানেক আগে, অর্থাৎ ঘণ্টা 2 আগে আর্মি আসার পর, সেনাবাহিনী আসার পর কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেটি আধা ঘন্টার মধ্যে আবার পরিস্থিতি শান্ত হয়। এখন যেটি হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসছেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রত্যেকে মিলে এখানে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে নিয়ে আলাদা একটি বৈঠক করেছেন কিছুক্ষণ আগে। সেই বৈঠকটি কিছুক্ষণ আগে হয়তো শেষ হয়েছে, কিন্তু সেটির সমাধান আসলে এখনও আসেনি। অর্থাৎ আন্দোলনকারীরা এখনও বিচ্ছিন্নভাবে রাস্তার মোড়গুলোতে অবস্থান নিয়ে তাদের যে অবরোধ, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে 5 থেকে 5.5 ঘন্টা ধরে এই এলাকাটি একেবারেই স্থবির হয়ে রয়েছে। শুধু যে সড়ক সেটি নয়, সড়কের পাশাপাশি এখানে যে রেলপথটি রয়েছে সেই রেলপথটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই রেলপথটি বন্ধ করে দেওয়ার ফলে যেটি হয়েছে, সড়ক যোগাযোগ তো বন্ধই, এর পাশাপাশি প্রায় 10 জোড়া ট্রেন, আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে আছে। কোনো ট্রেনেই আসলে সকাল থেকে একটি মাত্র ট্রেন ঢাকার ভেতরে ঢুকতে পেরেছে। এরপরে কোনো ট্রেন ঢাকা থেকে বের হতে পারেনি বা ঢাকায় প্রবেশ করতে পারেনি। এক ধরনের বলা যায় যে ভয়ঙ্কর রকম। সবুজ, মহাখালীতে কি অবস্থা জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এদিকে মহাখালীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভের কারণে টঙ্গীতে আটকে আছে 3টি ট্রেন। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, এই যে আটকে থাকা ট্রেনের যাত্রীরা, তারা তো বিপাকে পড়েছেন, সেক্ষেত্রে তারা কি বলছেন? সকাল থেকে কিন্তু টঙ্গীতে 3টি ট্রেন এখানে আসলে তারা সিগন্যাল না পাওয়ার কারণে মূলত ঢাকা প্রবেশ করতে পারছে না। এবং ঢাকা থেকে কিছুক্ষণ আগে খোঁজ দিয়েছি যে এয়ারপোর্টে 3টি ট্রেন আসলে ঢাকা থেকে ছেড়ে যাবে বিভিন্ন অঞ্চলে, সেটিও কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না, এমন তথ্য পেয়েছি। তবে কিছুক্ষণ আগে যে বিষয়টি তথ্য পেয়েছি যে টঙ্গী স্টেশন রোড সহ আমরা দেখেছি যে কালীগঞ্জ এবং গাজীপুর সদর রেলওয়ে স্টেশন এবং কালিয়াকৈর সহ বেশ কয়েকটি স্টেশনে কিন্তু ট্রেনগুলো আসলে আটকে পড়েছে। এত করে যে যাত্রীরা রয়েছে বিভিন্ন দূর প্রান্ত বা ঢাকা প্রবেশ করবে, সেই ট্রেনগুলো যাত্রীরা আমরা দেখছি যে তারা বিভিন্ন যানবাহন যাওয়ার চেষ্টা করছে, কেউ কেউ আবার হেঁটেও যাচ্ছে, এমন চিত্র কিন্তু দেখেছি। তবে ট্রেনের যারা যাত্রী রয়েছে তারা বলছে যে আসলে যদিও অনির্দিষ্ট আসলে কখন ছেড়ে দেওয়া হবে, কখন এই
নিশ্চিত নয়, যে কোনো অধিকাংশ ছাত্রীরা কিন্তু ট্রেনের ভিতরে অবস্থান করেছে। কিছুক্ষণ আগে টঙ্গী রেলওয়ে জংশন যে স্টেশন মাস্টার রয়েছে তার সাথে কথা বলছি, তিনি বলছে যে এখন পর্যন্ত আসলে তাদের কেন্দ্র থেকে অর্থাৎ ঢাকা থেকে কোনো সিগন্যাল না পাওয়ার কারণে অর্থাৎ প্রত্যেকটি যে ট্রেন যেখানে রয়েছে ঠিক সেখানে রয়েছে, অর্থাৎ কোথাও কোনো মুভমেন্ট করতে পারছে না, শুধু একমাত্র এই একই সমস্যার কারণে। তবে রেলওয়ে মাস্টার যেটি বলছে যে যাত্রীরা যেহেতু স্টেশনে রয়েছে এতে করে কিন্তু তাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে তারা এখনো রয়েছে, অর্থাৎ সন্ধ্যার আগে যদি আসলে এটি না খুলে দেওয়া হয় তবে যাত্রীদেরকে তারা অ্যালাউন্স করে বলে দেওয়া হবে যেন তারা যেন স্ব স্থানে গিয়ে যেন নিরাপদ থাকতে পারে। পলাশ, ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। তারেক রহমান, খালেদা জিয়া সহ সব রাজনৈতিক মামলা এক আদেশে প্রত্যাহারের দাবি জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়ে কথা বলেন তিনি। এদিন তার সাজা বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন আইনজীবীরা। বিস্তারিত জানাচ্ছেন রাবি সিদ্দিকী। সকালেই আদালতে আসেন আলোচিত লাল গোলাপ টকশোর উপস্থাপক সাংবাদিক শফিক রেহমান। এদিন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় সাজা মওকুফ চেয়ে আপিল ও জামিন আবেদন করেন তিনি। পরে শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনৈতিক মামলা বাতিলের দাবি জানান শফিক রেহমান। তাগিদ দেন অর্থনৈতিক সংস্কারে ডক্টর ইউনূসকে ধরে রাখা। ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। আইনজীবীরা জানান সাজা মওকুফ চেয়ে আপিল করেছেন তারা। এ সময় জামিন আবেদন করলে মঞ্জুর করেন আদালত। আপিল শুনানি পরে হবে বলেও জানান তারা। সেন্টেন্স স্থগিত করেছে কিন্তু কনভিকশন এখনো ভ্যালিড রয়ে গেছে, আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই। তো আমাদের বক্তব্য হলো যে এই দুইটার জন্যই আপিলটা করা। এর আগে নিম্ন আদালতের দেয়া 7 বছরের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী গত 30 সেপ্টেম্বর সিএমএম আদালতে হাজির হয়ে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেন তিনি। 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় এই মামলাটি দায়ের করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঝালকাঠি এক আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে বিচারক এই আদেশ দেন। এর আগে কাঠালিয়া থানার একটি মামলায় সকালে তাকে গ্রেফতার দেখানো হয়। স্থানীয়রা জানায় গতরাতে রাজাপুরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবনে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ খবর শুনে আজ সকালে বরিশালের থেকে ঝালকাঠির রাজাপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। রাজাপুরের পিংড়ি এলাকায় পৌঁছালে শাহজাহান ওমরের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নিরাপদে গাড়ি থেকে বের হয়ে যান। পরে রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়ে। পুলিশ থানার প্রধান ফটক আটকে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে। পরে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গত 3 জাতীয় নির্বাচনে সংগঠিত অপরাধগুলো কিভাবে সাবেক 3টি কমিশনের উপর প্রযোজ্য হতে পারে তা নিয়ে পর্যালোচনা চলছে। তাদের শাস্তির ব্যাপারে সুপারিশ করবে সংস্কার কমিশন বলে জানান সংস্থাটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সংবাদপত্রের সংবাদকদের সাথে মতবিনিময় বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ সংলাপ হয়। এতে নেতৃত্ব দেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মতবিনিময় কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার যে কয়েকটি কমিশন গঠন করেছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা অন্যতম। এরই মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে বিভিন্ন পরামর্শ পেয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোকেও তাদের পরামর্শ দিতে চিঠি দিয়েছে সংস্কার কমিশন। নির্বাচনের অংশীজনদের পরামর্শ নিয়ে 90 দিনের মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে বদিউল আলম মজুমদারের এই কমিশনের। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমাদের যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি। নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। নামপত্তনের সরকারি ফি 1100 নেওয়া হয় 6000।
গুনে গুনে সেই টাকা নেন তিনি, অন্যথায় হয়রানি ভোগান্তি। সাতক্ষীরা তালার ইসলামকাঠি ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুকিতের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন সেবাগ্রহীরা। তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। তালার ইসলামকাঠি ভূমি অফিস, গুনে গুনে যিনি টাকা নিচ্ছেন তিনি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত। জানা যাক, সুজনশা গ্রামের বাসিন্দা হাসানুজ্জামানের এই টাকা দেওয়ার পেছনে কারণ কি। ৪৫০০ টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আমি নোটগুলো ৪৫০০ টাকা ৫০০ টাকার নোট নয়, কেন আমি নিজে হাতে গুনিয়ে দিলাম। দেওয়ার পরে উনিও গুনিয়ে নিলেন। নেওয়ার পরে এসে দেখি আমার রসিদ যাচ্ছে, একটা আছে ১৯৮০ আর একটা আছে ৪৬২ টাকা। কিভাবে যে দিল, আমারে ফাঁকি দিল, ওকে গভর্নমেন্টের ফাঁকি দিল। না না, আমার কোনো কথা নেই। না, ভূমি অফিসের নামপত্তনের জন্য সরকারি খরচ ১১০০ টাকা, অথচ সেখানে ৬০০০ টাকা নেয়ার অভিযোগ করেছেন সেবা গ্রহীতারা। অন্যথায় হয়রানি ভোগান্তির শেষ থাকে না। পয়সা ছাড়া কোনো কাজ হয় না। এই টাকা নেয় কারা? পয়সা তহসিলদার নেয়, তহসিলদারের সাবঅর্ডিনেট যারা আছে তারা নেয়। সার্বিয়ারের খরচ, নোটিশ জারি খরচ হিসাবে ওইখানে ৩৭০০ টাকা করে নিয়ে নেয়। এইভাবে টাকা খরচ হয়ে যায় প্রত্যেকটা দপ্তরে। যেরকম নাজিনের ৫০০, ওরা সারের জন্য একটা টাকা রাখে, পেশকার নেবে ১০০০। এবার ভূমি কর্মকর্তার মুখোমুখি যমুনা টেলিভিশন। নিজের অতিরিক্ত টাকা গ্রহণের ভিডিও নিয়ে তার বক্তব্য জানতে চাই আমরা। এটা কি আপনি? হ্যাঁ আমি। তো এই যে টাকাটা কি জন্য নিল? এটা হলো এখানে খাজনার টাকা। হ্যাঁ না, মানে এই ৪৫০০ টাকা কি খাজনা? খাজনার টাকা হবে। হ্যাঁ হবে। আপনাকে তাহলে ঘুষখোর বলবে কেন মানুষ? আপনি নিজেই বলছেন। আমি বলছি তো, এটা মানে এটা তো আমার বাক্য। যে টাকা নিলি না মানে আর পাবলিক বলে যে না সেটা ঘুষ খায়। লোক করে এটা ছাড়া আমাদের আর কোনো অভিশাপ আর কি বা কাজ থাকতে পারে। আমরা যে টাকা নিই এটা বলতে পারবো কেউ, আমি এরকম ধরনের আশা করি কেউ পাই না। এ বিষয়ে তদন্তের পর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিজিটাল মাধ্যমে ভূমি সেবা দেওয়া হয়, এই ভূমি সেবায় কোনোভাবে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। তারপরে যদি কেউ কোনো অনিয়ম করে থাকে, এটা আমরা তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। শুধু এই ভূমি অফিস নয়, জেলার সব ভূমি অফিসের চিত্র একই। এই দুর্নীতির অবসান চাই সাতক্ষীরার সাধারণ মানুষ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আজও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে আটকা পড়েছে যানবাহন, দুর্ভোগে যাত্রী ও চালকরা। বকেয়া বেতন পরিশোধ সহ ১১ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো সকালে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বেসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও হামিম গ্রুপের শ্রমিকরা। এ সময় দ্রুত বেতন পরিশোধ, টিফিন বিল বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানান বিক্ষোভকারীরা। এদিকে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে সকাল থেকে গাজীপুরের চক্রবর্তী এবং জিরানি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছেন অন্য দুটি কারখানার পোশাক শ্রমিকরা। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী। ঢাকার ধামরাইয়ে ট্রাক ও শ্রমিকবাহী বাসের সংঘর্ষে ৪ শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা। সকালে ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় অবরোধ করে গ্রাফিক্স টেক্সটাইল কারখানার শ্রমিকরা। এতে রাস্তার দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ সময় নিহত ৪ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা ও কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশের আশ্বাসে বেলা ১১টায় অবরোধ প্রত্যাহার করে নেয় তারা। গতরাতে ধামরাইয়ে শ্রমিক পরিবহনকারী বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ৪ শ্রমিক, আহত হয় অন্তত ২০ জন। সরকারি স্কুলগুলো ভালোভাবে না চলার কারণে শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়ছে মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে টাঙ্গাইলের সরকারি মডেল প্রাইমারি স্কুল পরিদর্শন করেন তিনি। এই সময় উপদেষ্টা বলেন, করোনা মহামারীর সময় থেকেই সরকারি স্কুলে শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা বাড়তে থাকে। এছাড়া স্কুলগুলোর কিছু সমস্যা থাকায় এখনও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা যায়নি। বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুতই সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেক রকম কারণ আছে যেগুলা মিলে আলটিমেটলি আপনি ফলাফল পান যে বাচ্চারা ঝরে পড়ছে। এই ফলে বিষয়টা আমরা জানি
এবং বিষয়টা কিভাবে রোধ করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। অতীতে দেশকে পরিকল্পিতভাবে দুভাগে ভাগ করা হয়েছিল এমন অভিযোগ তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেছেন, বাংলাদেশ সবার, ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অতীতে গান বাজনা ও নাচকে সংস্কৃতি মনে করা হতো, এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে সেটাকে আমলে নেওয়া হতো না। ইসলামী সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে মৌলবাদী, জামায়াত শিবির বলা হতো, এ মন্তব্য করেন এই উপদেষ্টা। বলেন, 1993 সালে বিষাদ সিন্ধু নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামায়াত শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। জানান, মুক্তিযুদ্ধের চেতনায় 24-এর বিপ্লবে পুনরুজ্জীবিত হয়েছে। এবার মত প্রকাশের স্বাধীনতা আরও বেগবান হবে, এমনটাই প্রত্যাশা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার। 24 কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। স্বাধীনতার চেতনা যেন 24-এ নবায়ন করার জন্য 24 ঘটেছে। এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা, সেটাই 24-এরই একটা অঙ্গীকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব AMM নাসির উদ্দিন। এছাড়া বাকি 4 কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও অপরজন হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংবিধানের 118-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর বর্বরতা। নির্মম আগ্রাসনে প্রাণ গেল আরও শতাধিক ফিলিস্তিনির। বেত লাহিয়া ও গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় 2 দফা তাণ্ডবে মৃত্যু হয়েছে কমপক্ষে 88 জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। জরুরি বিভাগের কর্মী বা স্বেচ্ছাসেবীদের উদ্ধার তৎপরতায় বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। কামাল আদওয়ান হাসপাতাল ঘিরেও চলছে তুমুল হামলা। ভেতরে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম নিয়ে কেউ যেতে চাইলেও গুলি করছে নেতানিয়াহু বাহিনী। নুসেরাত শরণার্থী শিবিরে চালানো হামলায় 6 জনের প্রাণ গেছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে 44,000 মানুষের। যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের তোলা বিলে একমাত্র সদস্য হিসেবে বিপক্ষে অবস্থান নেন মার্কিন প্রতিনিধি। এই ইস্যুতে অধিবেশন কক্ষে তোপের মুখেও পড়েন তিনি। ওয়াশিংটনের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করে রাশিয়া। একই দিন ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে বার্নি স্যান্ডার্সের চেষ্টাও ব্যর্থ হয়েছে সিনেটে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে বেশ কয়েকবারই মধ্যপ্রাচ্য সফর করে ফেলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। কাতার, মিশরকে সাথে নিয়ে হামাস তেল আবিবের সাথে করেছেন বৈঠকের পর বৈঠক, আলোচনার পর আলোচনা, ফলাফল শূন্য। গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা দৌড়ঝাঁপ চলছেই। তবে সমাধানের লক্ষ্যে যখনই কোনো বড় উদ্যোগ নেওয়া হয় তখনই স্পষ্ট হয় মার্কিন প্রশাসনের দ্বিমুখী আচরণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও একবার ইসরায়েলের প্রতি একচেটিয়া সমর্থনের প্রমাণ রাখল যুক্তরাষ্ট্র। তেল আবিবের আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বিল তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী 10 সদস্য দেশ। অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি এবং গাজায় সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয় প্রস্তাবে। স্থায়ী 4 এবং অস্থায়ী 10 রাষ্ট্রই ভোট দেয় যুদ্ধ বন্ধের পক্ষে। যথারীতি বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধির সাফাই, জিম্মি মুক্তির বিষয়টি স্পষ্ট হয়নি বিলে। আমি স্পষ্ট করতে চাই, এখনো হামাসের হাতে 7 জন মার্কিনী বন্দী। আমরা তাদের ভুলে যেতে পারি না। আমাদের তরফ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা করে যাবে, যাতে গাজায় ফিলিস্তিনিদের শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হয়।
গত বছর 7 অক্টোবরের পর এ নিয়ে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওঠা 4টি প্রস্তাবে ভেটো দিল মার্কিন প্রশাসন। হতাশা জানান ফিলিস্তিনি পর্যবেক্ষক। বেসামরিকদের উপর হত্যাযজ্ঞের কোনো অধিকার কারো নেই। একটি পুরো জাতিকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়ার অধিকার নেই। মানুষকে জোরপূর্বক উচ্ছেদের অধিকার কারো নেই। অন্যের ভূমি দখলের অধিকার নেই। আর গাজায় সেটি করছে ইসরায়েল। কাউন্সিল অধিবেশনেই যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেন রুশ প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের ভণ্ডামি নিয়ে লেকচার শুনতে চাই না। তারা প্রতিদিনই বিভিন্ন সংঘাতে তাদের দ্বিচারিতা দেখিয়ে যাচ্ছে। কোন দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখিয়ে নির্লজ্জভাবে নিজেদের নীতি চাপিয়ে দিতে চায়। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়। তাদের এই আচরণের বলি হয়ে হাজার হাজার মানুষের প্রাণও গেছে। একই দিন দ্বিচারিতার আরেকটি নজির তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে বার্নি স্যান্ডার্স সহ কয়েকজন সিনেটরের তোলা প্রস্তাবও ব্যর্থ হয় মার্কিন সিনেটে। ভোটাভুটিতে বিলটির পক্ষে মাত্র 18টি ভোট পড়ে, বিপক্ষে অবস্থান নেন 79 জন। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের দুপুরে বাংলাদেশের আয়োজনে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।